সুপ্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন btvnewsbt.com সমৃদ্ধির পথে বাংলাদেশ শীর্ষক সংলাপের আজকের আলোচ্য বিষয় উত্তরবঙ্গের নদ নদীগুলোর পানি ফের বৃদ্ধি। আপনারা জানেন যে ইতিমধ্যে উত্তরবঙ্গে চতুর্থ দফা বন্যায় আঘাত এনেছে। তো আজ এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন পানি সম্পদ বিশেষজ্ঞ ও পরিবেশবিদ প্রকৌশলী ইনামুল হক, উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল এবং অনলাইন নিউজ পোর্টাল jagonews24.com এর ডেপুটি চিফ রিপোর্টার সিরাজুজ্জামান। তিনি নদী ভাঙ্গন এবং বন্যা কবলিত এলাকা জামালপুরেরও বাসিন্দা। আপনাদের তিনজনকেই আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। তো চলতি বছর এর আগে 3 দফা বন্যা হয়ে গেছে, যে বন্যা উত্তরাঞ্চল ছাপিয়ে দেশের মধ্যাঞ্চল অর্থাৎ ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর অঞ্চলেও আঘাত এনেছিল বন্যা। আর সেই ধকল এখনো আমরা কাটিয়ে না উঠতেই আবারও উত্তরবঙ্গের কয়েকটি নদী, বিশেষ করে সেগুলো দেশেরও প্রধান নদী, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, এই সমস্ত নদীগুলোর পানি আকস্মিকভাবে বেড়ে গেছে এবং কোন কোন জায়গায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি তলিয়ে গেছে, জনপদ প্লাবিত হয়েছে এবং মানুষ ঘর বাড়ি ছেড়ে যারা ঘরে ফিরছিলেন তারা আবারও নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন। এর পাশাপাশি যমুনা নদীতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন। সিরাজগঞ্জ, পাবনার অনেক এলাকা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। এই অবস্থায় দেশে আরেকটি দুর্যোগের মুখোমুখি আমরা হয়েছি। তো আমরা আলোচনাটা শুরু করতে চাই একজন সাংবাদিককে দিয়ে, যিনি নদী ভাঙ্গন এবং নদী বন্যা কবলিত এলাকার বাসিন্দা, একই সঙ্গে একজন গণমাধ্যম কর্মী, জনাব সিরাজুজ্জামান। আপনার কাছে আমাদের প্রশ্ন যে এই চতুর্থ দফায় যে বন্যাটি হলো এবং এর আগে 3 দফা বন্যা হয়ে গেল, এর একটি সংক্ষিপ্ত বর্ণনা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতেন, জনাব সিরাজুজ্জামান। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমি একটা জিস্ট মানে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরার চেষ্টা করব। এর আগে যে 3 দফায় বন্যা হয়েছে সেটা ছিল দেশের প্রায় 33টি জেলা। সেখানে 6,000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে সরকারি তথ্যে বলা হয়েছে। আসলে সরকারি তথ্যর চেয়েও আরো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমরা নিশ্চিত। বিশেষ করে আমি, কারণ আমি কিছুদিন আগেও আমার এলাকায় জামালপুর এবং তার আশপাশ যমুনা নদীর তীরবর্তী এলাকায় এবং যমুনা নদীতে যে বাঁধ হয়েছে সে বাঁধ এলাকায় আশ্রয় নেওয়া লোকজনদের সাথে কথা বলেছি। তাদের অবস্থা খুবই খারাপ। সেই যে মাঝখানে আবার কিছুদিন আগে যারা ধান রোপণ করেছেন সেই ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কুড়িগ্রাম জেলায় আমার প্রায় যাওয়া হয়, সেখানে আমার এক আত্মীয় থাকায় এখানকার অবস্থা খুবই করুণ। আর এই যে বারবার বন্যা হচ্ছে, হয় এবার কিন্তু তা দেওয়া। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম আসলে কেন প্রতি বাড়িতে আপনারা পান বলে আমাকে জানান, আমাদের জানান, সাংবাদিকদের জানান। আমি প্রশাসনের অনেকের সাথে কথা বলেছি, তারা এজন্য বন্যায় তুলনামূলকভাবে কম ত্রাণ বিতরণ করা হচ্ছে। এজন্য ভুক্তভোগীরা জি বলুন না, যেমন আপনি বলেন। বলছি সেখানে যে ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা
আহ, কত পার্সেন্ট হতে পারে, কত শতাংশ হতে পারে? বিশেষ করে কুড়িগ্রাম, আপনি যে এলাকায় মাঝে মধ্যে যাওয়া পড়ে বললেন, সেই কুড়িগ্রাম জেলায় কত শতাংশ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা হচ্ছেন বলে আপনি আপনার মোটামুটি ধারণা? আপনার বলতে গেলে বিভিন্ন জেলায় বিভিন্ন রকম, 90% লোক ক্ষতিগ্রস্ত। আপনার গাইবান্ধা এলাকায় আপনার 60 থেকে 70% লোক ক্ষতিগ্রস্ত, এবং জামালপুরের মতো জেলায়, জামালপুর কিছু কিছু অংশ বন্যায় ডুবে যায়, এবং কিছু কিছু অংশ কখনোই বন্যায় ডুবে না, বা জামালপুরে আপনার 40% লোক ক্ষতিগ্রস্ত। এরকম টাঙ্গাইল আছে আপনার। আপনার তো বন্যা শুরু হয়েছে সেই কুড়িগ্রাম, নীলফামারী, সেখান থেকে শুরু করে আস্তে আস্তে কিন্তু এবার বন্যা ঢাকাও পর্যন্ত। হ্যাঁ, জনাব সিরাজুজ্জামান, আপনার কাছে আমরা বারবার এই বন্যার কারণে হ্যাঁ হ্যাঁ বলেন 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 সিরাজুজ্জামান, বলেন। আপনি বারবার বন্যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই তো? এই বন্যার কারণে বা ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, হ্যাঁ, রাস্তাঘাটে প্রচুর ক্ষতি হয়েছে, ব্রিজ ভেঙে যাচ্ছে। আহ, জনাব সিরাজুজ্জামান, আমরা করা প্রয়োজন। আপনার আপনার কাছে আবারও আসব। আমি যাচ্ছি এবার প্রকৌশলী ইনামুলের কাছে। প্রকৌশলী ইনামুল হক, আপনি একজন পানি সম্পদ বিশেষজ্ঞ। চলতি বছর প্রথম বন্যা আঘাত আনে মে মাসে, পরবর্তীতে জুন মাসে, এরপর জুলাই মাসের বন্যাটা বেশ স্থায়ী হয়। সেই বন্যার দখল না সামলাতেই আবারও বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে, সেই বৃদ্ধি পাওয়াটা অব্যাহত রয়েছে। এই বারবার কেন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বন্যা হচ্ছে? এটা কি, এর পেছনে কি অন্য কোনো কারণ আছে, না পুরোটাই প্রাকৃতিক? জনাব প্রকৌশলী এনামুল হক। আমার কাছে এটা পুরোটাই প্রাকৃতিক। এটা বর্তমানে আমরা তো শরৎকালের মধ্যে দিয়ে যাচ্ছি। শরৎকাল শেষ, শরৎকালকে আমি বন্যার কাল বলি, যে সময় ভূগর্ভস্থ পানির স্তর ভরাট থাকে, মাটি পানিতে ভরাট থাকে, এবং একটু বৃষ্টি হলেই সেটা তখন একটা জমি ছাপিয়ে যায় বা নদীর বা দুকুল ছাপিয়ে যায়। তো আমাদের দেশে বড় বড় নদীগুলোর দুপাশ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, যেমন যমুনা নদীর তীর দিয়ে আছে। তবে এই তীরের যে বাঁধগুলো, এগুলোর পূর্ব দিকের যে বাঁধ আর পশ্চিম দিকের বাঁধের মাঝখানে প্রায় 15 কিলোমিটার একটা চওড়া নদীটা, এবং নদীটা এটা হলো ব্রেইডেড রিভার। তিস্তা নদী, ধরলা নদীও ছোট আকারের ব্রেইডেড, তিস্তা নদী একটু মাঝারি আকারের ব্রেইডেড, এবং যমুনা তো বিশাল আকারের ব্রেইডেড রিভার। মানে অনেকগুলো পথ দিয়ে প্রবাহ যায়, এবং এর মাঝে অসংখ্য চর। এই চরগুলো স্থায়ী চর নয়, চরগুলো জেগে থাকা হলেও ভাঙনের মাধ্যমে এটার অবস্থান পরিবর্তন করে। তো আমাদের এই 4 মাস, যে বর্ষা ও শরৎকাল, এই সময়ে বৃষ্টি হবে, বন্যাও হবে। বন্যাটাই আমাদের জীবন, বন্যাটাই আমাদের দেশের স্বাভাবিক একটা চরিত্র। তো সেখানে নদীতে বন্যা আসবে না আমি এটা বিশ্বাস করি না। এই সময় বন্যা আসবেই। বন্যাটা আমরা কতদূর হতে দেব, এইটা হলো বড় কথা। আমি দেখছি যে এই বছর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাধ্যমে বেশ ভালো মতোই বন্যাটাকে প্রতিরোধ করা গেছে এবং নিয়ন্ত্রিত করা গেছে। বন্যার জন্য এই দুই বাঁধের মাঝে যারা মানুষ বসবাস করছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তারা তো বন্যার সাথেই বসবাস করেন। তাদের এই ক্ষতিগুলো কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা দেখার লোক আলাদা আছে, এবং কি রকম ত্রাণ কার্য চলছে সেটাও দেখার অনেকে যারা সাংবাদিক আছেন তারা এগুলো মনিটর করছেন। আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। আর নদী ভাঙন এখন তো এখনো 2 মাস 3 মাস যাবত নদী ভাঙন চলবে। যখন পানিটা নেমে যাবে, বন্যা থাকবে না, কিন্তু নদীর পানি নামতে থাকবে আর নদী ভাঙন হতে থাকবে, এটা আমাদের স্বাভাবিক নিয়ম। আচ্ছা, আর যে বন্যাটার কথা বলা হলো, যে বর্তমানে যে বন্যাটা চলছে, এই বন্যাটা নেমে যাচ্ছে। ইতিমধ্যে কুড়িগ্রাম অঞ্চলের সকল নদীগুলোর পানি নামার পথে আছে। এমনকি সারিয়াকান্দি, যেখানে
বন্যার যে বিপদসীমা অতিক্রম করেছিল সেখান থেকেও পানি নেমে নিচে চলে আসছে। তো এটাই শেষ বন্যা আমি মনে করি, কারণ এর কিছুদিন পরেই আমাদের কার্তিক মাস এসে যাবে, সেই সময় বৃষ্টিপাত প্রায় হবেই না বলা যায়। তো তো এটা আমাদের স্থানীয় মানুষদের দুর্ভোগ হচ্ছে বটে, কিন্তু আমি এটাকে স্বাভাবিক মনে করি। আচ্ছা, দুর্ভোগ হতে গিয়ে যদি বলা যায় যে তাই বলে দুর্ভোগকে আপনি স্বীকার করেন, আমরা তো কেবল বন্যাগ্রস্ত এলাকার মধ্যেই কেবল না, সারা বাংলাদেশেই বিপর্যস্ত মানুষের সংখ্যা 30%, অতি দরিদ্র মানুষের সংখ্যা 30%। তো এমনিতেই তো আমরা তারা বিপর্যস্ত, তারা কেউ নানাভাবে তারা প্রতারিত, জমির থেকে উচ্ছেদকৃত, সারা দেশে একটা ছড়িয়ে ছড়িয়ে আছে। এটা আমাদের সমাজ, এটা বাঙালির সমাজ। আর তাছাড়া বাংলাদেশের যে বর্তমান অর্থনীতি, সেখানে পাচার দুর্নীতি সেখানে রাজত্ব করে। সবকিছুতেই একটা যদি শুধুমাত্র ত্রাণ সামগ্রী না, উন্নয়নের জন্য যে সকল সামগ্রী আসে সেগুলো 10 টাকার কথা বলে 100 টাকা ব্যয় হয়, তার মধ্যে 90 টাকা চুরি হয়ে যায়। এটা আমাদের একটা কালচারে পরিণত হয়ে গেছে। এটা এখন বর্তমানে আমি বলবো যে অনিয়ম, দুর্নীতি, তারপরে এগুলো আমাদের একটা কালচারের ব্যাপার। এটা আমাদের, এটাই বাঙালি, এটাই হলো যদ্দেশে যদাচার, বাংলাদেশের মানুষের যদাচার। এখানে যে গরিব আছে, যে নাকি বিপর্যস্ত, তার দিকে তাকিয়ে আহাউহু করারও আমাদের কোনো সেই ধরনের মন চায় না। এমন একটা পরিস্থিতি মনে হবে যেন এরা চিরকাল বাংলাদেশে এটাই হয়ে আসছে, সেটা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার হোক কিংবা মুক্তিযুদ্ধের বিপক্ষের সরকার হোক না কেন। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার তো 10-12 বছর ধরে আছে। আমার মনে হয় না যে মুক্তিযুদ্ধের সরকারের জন্য এই বিগত এই 10 বছরে বাংলাদেশের যথেষ্ট উন্নয়ন হয়েছে, কিন্তু কেউ কি বলতে পারবে যে না বাংলাদেশের উন্নয়ন হয়নি বা কোনো কিছু, সঙ্গে সঙ্গে সে রাজাকার হিসেবে চিহ্নিত হবে? তো এগুলো কি আর বলবো, এটা বরং এটা বলা যায় যে এইটাই আমাদের জীবন। আর এমনকি এমনও কথা আসছে যে 12 বছর এই সরকার, আওয়ামী লীগ সরকার থেকে, তারা বলছে বিএনপির জন্য তারা কিছু করতে পারছে না, যা কিছু হয়েছে সেগুলো বিএনপি সূচনা করে দিয়েছে, সেই কারণে আমরা কিছু করতে পারছি না। মনে হচ্ছে যেন একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া সবাই বিএনপির লোকজন, এজেন্ট হিসাবে তারা কাজ করছে। এইরকম একটা হজবরল অরাজক পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমি তো কোনো একটা স্বাভাবিক, সবকিছুকে স্বাভাবিক হিসেবে নেওয়ার পক্ষপাতী, এই কথাই আমি বললাম। জি, ধন্যবাদ ময়নামূলক। আমরা আপনার কাছে আবারও আসবো। আমি এবার যাচ্ছি উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্য সচিব আমিনুর রসুল বাবুলের কাছে। জনাব আমিনুর রসুল বাবুল, আপনি দীর্ঘদিন যাবৎ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। আপনি নদ নদী, জলাভূমি, নৌ পরিবহন ব্যবস্থা ইত্যাদি বিষয়ে গবেষণা বা পর্যবেক্ষণের সঙ্গেও আপনি সম্পৃক্ত। সর্বোপরি আপনি একজন সামাজিক আন্দোলনের সক্রিয় কর্মী। এই যে দফায় দফায় বন্যায় উত্তরবঙ্গ সহ দেশের মধ্যাঞ্চলের একাংশ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং এই যে করোনাকালীন দুঃসময়, দীর্ঘমেয়াদী করোনার প্রাদুর্ভাব, পাশাপাশি দফায় দফায় বন্যায় সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। এই জনজীবনকে, বিপর্যস্ত মানুষগুলোকে উদ্ধারের জন্য আমাদের কি অগ্রিম কোনো ব্যবস্থা নেওয়া উচিত ছিল, বা বর্তমানে কি আমরা দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা নিতে পারি, যাতে করে আগামীতেও যদি এরকম বন্যা বা নদী ভাঙ্গন দেখা দেয় সেটা মোকাবেলার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি থাকবে? জনাব আমিনুর রসুল। ধন্যবাদ ইনাম ভাই এবং ইয়াকে। আমি একটু পিছনের দিকে তাকিয়ে বলি, আমরা এর মধ্যেই নীতি নির্ধারকদেরকে একটু দৃষ্টি দেওয়ার জন্য বলেছিলাম যে এবার মৌসুমীর বন্যাটা হয়তো অক্টোবর পর্যন্ত যেতে পারে, এবং ধারাবাহিকভাবে বলছিলাম যে মে মাসের বন্যাটা জুন পর্যন্ত থাকবে, জুনের পরবর্তী হয়তো কিছুদিন থামবে, তার পরবর্তী পর্যায়ে আবার এটা জুলাই সেপ্টেম্বরের মধ্যে চলে যাবে, এবং পর্যায়ক্রমভাবে এখন চতুর্থ বারের মতো বন্যাটা শুরু হয়েছে। আমি এ নাম্বার সাথে একমত যে বাংলাদেশের এই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটি হলো বন্যার সময়, কিন্তু প্রেক্ষিত একটু ভিন্নতা আছে এখন। সেটা হলো গত কয়েক বছরে বাংলাদেশের আবহাওয়ার পরিবর্তন এবং অন্যান্য কারণে কিন্তু এরকম একটি বন্যার প্রাদুর্ভাব ঘটেনি, এবং বন্যার প্রাদুর্ভাব না ঘটলে যাদেরকে সতর্ক থাকা দরকার তারা কিন্তু সতর্ক থাকেন না, এবং সতর্ক না থাকার ফলে এবারকার বন্যার যে প্রাদুর্ভাব ঘটলো এতে করে কিন্তু একদম
আমরা বলতে পারি যে করোনাকালীন এই বন্যা পুরো ব্যবস্থাপনাটা ভেঙে চুরে খারখার হয়ে গেছে। আমরা সেই প্রেক্ষিতে যদি একটু বলি যে এই পর্যন্ত যদি 33টা জেলায় বন্যার একটু হিসাব নেই, এবং এখন আবার নতুন করে চতুর্থ দফায় 3টি জেলা যে বন্যা হয়েছে, আমরা গত আলোচনায় বলেছিলাম যে দুটো কারণে আবার বন্যা হতে পারে। একটা হলো মৌসুমী বায়ুর পরিবর্তনের ফলে বন্যা হবে, এবং উপর থেকে পানি আসলে আমরা বন্যা হতে পারে, কুড়িগ্রাম এবং লালমনিরহাট থেকে শুরু করে সেখানে হবে। আর হলো হাওর অঞ্চলে বন্যা হতে পারে, যেটি শেরপুর পাহাড়ি ঢলের পরে, এবং দেখা গেছে যে আমরা যা ভাবেছিলাম ঘটনাটা তাই ঘটলো। এখন আমরা যদি বলি যে 33টি জেলায় গতবার যদি ক্ষয়ক্ষতির পরিমাণটা বলি, সেটা 1988 সালের বন্যার চেয়ে এবার ক্ষতির পরিমাণ অনেক বেশি, এবং প্রায় 1,22,23,00,000 লোক কিন্তু এবার বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফসলের হানি থেকে শুরু করে আমাদের শত শত কিলোমিটার রাস্তা এবং বেড়িবাঁধ ধ্বংস হয়ে গেছে, অনেকগুলি স্কুল ধ্বংস হয়ে গেছে, এবং দেখেছেন যে কি পরিমাণ মানব ঘর বাড়ি বিলীন হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে যদি বলি তাহলে আমাদের প্রস্তুতি কেমন ছিল? আমাদের প্রস্তুতি যদি বলে যে বন্যা হবে এবং বন্যা হলে মানুষের আশ্রয়স্থলের দরকার, আমরা সেই আশ্রয়স্থলটা দিতে পারিনি, কারণ আমাদের এই পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে সেখানে আমরা আশ্রয় কেন্দ্রে দিতে পারিনি, মানুষকে কোনো উঁচু জায়গায় অথবা উন্মুক্ত অঞ্চলে থাকতে হয়েছে। এবং 1001টি আশ্রয় কেন্দ্রের আমরা যদি বলি যে 1001টি আশ্রয় কেন্দ্র, আমরা সেখানে যদি লোক সংখ্যা হিসাব করে তাহলে 60,000 লোককে দিতে পারছি, প্রায় কোটি খানিক লোকরা আমরা কিন্তু আশ্রয় দিতে পারি না, এরা মানবতার জীবন যাপন করেছে। এবং সবচেয়ে বড় হলো মানুষের প্রথম যে সে বেঁচে থাকার যে বিষয়টা, তার খাদ্য এবং বাসস্থান, এবং সেই সাথে তার স্বাস্থ্য এবং করোনাকালীন বিষয়ে এইটা আমরা দিতে পারিনি। আমরা যদি বলি একটু জেলা প্রশাসনগুলিতে যে ত্রাণ বিতরণের যে হিসাব করি, এটা এত ন্যূনতম যে মানুষ হয়তো সপ্তাহে একদিন খেতে পেরেছে কিনা সে সন্দেহ আছে। এই যে পরিকল্পনা, এখন আমাদের পরিকল্পনার যে ঘাটতি, সেই ঘাটতিগুলি কি পূরণ করতে হলে আমাদের যে জিনিসগুলি দরকার, আমাদের স্বল্পকালীন দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, আমরা আগেও বলেছি এখনো বলছি যে আমাদের পরিকল্পনাটা এখন নিতে হবে 21টি জেলাকে কেন্দ্র করে প্রথমত, তারপরে হলো যে সমস্ত জেলাগুলি হঠাৎ বন্যা হয়ে থাকে সেগুলিকে মিলিয়ে 33টি জেলা, এবং এই জেলাগুলি নিয়ে আমাদের প্রথম দরকার হলো তাদের জীবন জীবিকা। মানুষ প্রথম হলো তার মুখের আহার দিতে হবে, দ্বিতীয়ত তার বাসস্থান দিতে হবে, তৃতীয়ত দিতে হবে তার কর্মসংস্থান দিতে হবে, এবং চতুর্থত হলো তার বাসস্থানের কি ব্যবস্থা হবে সেটা। এই বিষয়গুলিকে এখন আমাকে দ্রুততার সহিত একটা প্রায়োরিটি নিশ্চিত করতে হবে। এবং সবচেয়ে ভয়াবহ রূপ এখন যে 3টি জেলাতে এখন নতুন করে বন্যা দেখা দিয়েছে, এই মানুষগুলি যদিও বা কিছুদিন আগের বন্যা থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করেছে, এরা আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটার ফলে যে জিনিসটা হবে সেটা হলো যে বাংলাদেশের এখন যে দারিদ্রতার হারের যে চিত্রটা ইনাম ভাই দিয়েছেন, আমার মনে হচ্ছে এবারকার আমাদের দারিদ্রতার হারটা বেড়ে যেতে পারে। এটা 33% নয়, এটা আমাদের হয়তো করোনাকালীন যে দারিদ্রতার হার, মানুষের অর্থনৈতিক বিপর্যস্তটা এবং জীবিকার যে মানুষের বিপর্যস্ত ঘটেছে, সেটা এখন এটা আমার মনে হচ্ছে এটা আমাদের দারিদ্রতার হারটা বেড়ে যাবে, এবং দারিদ্রতার হার যদি বেড়ে যায় এটা পুরো সমাজ এবং রাষ্ট্রের উপরে বড় ধরনের চাপ হবে। আমাদের প্রয়োজন এখন সরকার এবং নীতি নির্ধারক এবং সেই সাথে রাষ্ট্রের দ্রুততার সহিত পরিকল্পনা গ্রহণ করা। পরিকল্পনা আগে বলেছি জীবন জীবিকার বিষয়টা, তার কর্মসংস্থান, বাসস্থান, খাদ্য এবং নিশ্চয়তা, এবং সবচেয়ে বড় কথা হলো মানুষ দ্রুততার সহিত যাতে সে কর্মসংস্থানে ফেরত যেতে পারে, এবং বন্যা কবলিত এলাকাতে মানুষ যেন কৃষির সাথে সম্পৃক্ত যে মানুষগুলি তারা কৃষি ব্যবস্থাপনার মধ্যে দ্রুততা যেতে পারে, এবং তাদের বীজ, সার, কীটনাশকের ব্যবস্থাটা করে, এবং সেটা যদি করতে পারি তাহলে কিন্তু বন্যার ফলে কিন্তু ফলন ভালো হয়, এটা হলো পলি যেহেতু আসে। অতএব সেই কারণে সরকারকে এবং আমাদের বিভিন্ন অধিদপ্তর এবং মন্ত্রণালয়গুলিকে কিন্তু এই কাজে এখন দৃষ্টি দিতে হবে, যেন বন্যার পানি নামার সাথে সাথে তারা যেন মানুষকে পাশে দাঁড়াতে পারে, এবং সেটার সাথে সাথে করতে হবে সেটা হলো কি আমাদের যারা ভলান্টিয়ার আছে তারা যেন খুব দ্রুততার সাথে মানুষের কাছে যেতে পারে। এটা আমি এই মুহূর্তে বলতে চাই, আমি পরবর্তী পর্যায়ে আলোচনা করব। ধন্যবাদ জনাব আমিনুর রসুল। আমি এবার আবারও ফিরে যাচ্ছি সাংবাদিক সিরাজুজ্জামানের কাছে। জনাব সিরাজুজ্জামান, আপনি যেহেতু ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা, একই সঙ্গে একজন সার্বক্ষণিক গণমাধ্যম কর্মী, তো প্রকৌশলী এনামুল হক
ইতিমধ্যে বলেছেন যে প্রতি বছর বন্যা হবে, আমাদের দেশটি বন্যা প্রবণ। আমিন রসুল বাবুল্লাহ বলেছেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত, এই ক্ষতি পুষে ওঠার জন্য কৃষির উপর প্রাধান্য দিতে হবে। কৃষকদের সার, কীটনাশক ইত্যাদি ইত্যাদি যেগুলো ভর্তুকির সাহায্যে দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। তো সিরাজুজ্জামান, আপনার কাছে আমার সুনির্দিষ্ট প্রশ্ন যে একজন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা হিসেবে, পাশাপাশি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, এই ধরনের বন্যা মোকাবেলায় আগাম কোনো প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে আপনার সুনির্দিষ্ট কোনো মতামত আছে কিনা, বা প্রশাসন বন্যায় ক্ষতিগ্রস্ত বা প্লাবিত লোকজনকে থাকার জন্য যে ব্যবস্থা করছে, অর্থাৎ আশ্রয়ন প্রকল্প, সাময়িক যে আমরা যেটাকে উপকূলীয় এলাকায় যেটাকে সাইক্লোন শেল্টার বলে থাকি, তেমনি উত্তরবঙ্গে এই ধরনের কোন শেল্টার আছে কিনা, জনাব সিরাজুজ্জামান? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের দেশ তো একটা বন্যা প্রবণ দেশ, এটা আমরা সবাই জানি। আমাদের উচিত বন্যা হবেই, এই প্রশাসনের এই প্রস্তুতিটা থাকা খুবই জরুরি। কিন্তু আমি কোনো সময়ে এই প্রস্তুতিটা দেখিনি। বন্যা আসার পর তড়িঘড়ি করে কিছু ত্রাণ দেওয়া হয় অপরিকল্পিতভাবে, নাই কোনো ডাটাবেস, কে পেল আপনার চেয়ারম্যান মেম্বার যারা তাদের কাছের লোক, তারাই বারবার ত্রাণ পায়। এটা একটা বিষয়। আরেকটা হলো, আপনি কৃষি তো একটা বন্যার সময় কৃষি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বন্যা চলে যাওয়ার পর কৃষকদের সার, বীজ, তারপরে কিভাবে চাষাবাস করতে হবে সেই ধরনের পরামর্শ। আমরা জানি প্রত্যেকটা উপজেলায় কৃষি কর্মকর্তা রয়েছেন, অফিস রয়েছেন, কিন্তু মাঠে আমরা এই ধরনের কর্মকর্তা গেছেন, কাজ করেছেন, কৃষকদের পরামর্শ দিয়েছেন, তা কিন্তু নজরে খুব কমই এসেছে। এজন্য আমি বলবো সরকারকে এ বিষয়ে আরো বেশি সতর্ক হতে হবে। না পারেন তারা কিভাবে সহজেই বীজ পেতে পারেন, কিভাবে সার পেতে পারেন, সে বিষয়ে অবশ্যই তাদের আগাম প্রস্তুতি থাকা প্রয়োজন। আপনি শেল্টারের কথা বলেছেন। আমাদের এলাকায় শেল্টার হিসেবে এখন ব্যবহার করা হয় স্কুল, কিন্তু স্কুলগুলোর অবস্থা এমনই জরাজীর্ণ, সেখানে আপনার থাকার কোনো অবস্থাই নেই। সেখানে আপনার শিক্ষার্থীরাই ভয়ে ভয়ে ক্লাস করেন, কারণ আপনার অনেক টাকা খরচ করে, সরকারের কিন্তু সদিচ্ছার অভাব নেই, কিন্তু দুর্নীতি রয়েছে প্রচুর মাঠ পর্যায়ে। ব্যাপক দুর্নীতির কারণে আপনার সেই ইনস্ট্রাকচার গুলো ভালো হয় না, সেখানে থাকার কোনো পরিবেশ নেই। এজন্য অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে চান না। আরেকটা বিষয় হলো, নিজের ঘর বাড়ি ছেড়ে অনেকেও যেতে চান না। আর আশ্রয় কেন্দ্র আরো বেশি বাড়ানো দরকার অবশ্যই, কারণ আশ্রয় কেন্দ্র খুবই কম, প্রয়োজনের তুলনায় খুবই কম। বন্যাকালীন সময় আপনাদের এলাকার যারা নিজেদের বাড়িঘর ছেড়ে বিভিন্ন দূরে চলে যায়, তাদের স্বাস্থ্য সেবার দিকে কি প্রশাসনের কোনো নজর থাকে? যারা বিভিন্ন স্কুল কলেজে আশ্রয় নিয়ে থাকেন, তাদের স্বাস্থ্য সেবার দিকে কি? আমি 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 একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি এই তো বললাম কিছুদিন, এক সপ্তাহ আগে আমি বাড়িতে গিয়েছিলাম। এখানে যমুনা নদীর ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকায় একটা বাঁধ হয়েছে। সেই বাঁধে প্রচুর লোকজন আশ্রয় নিয়েছেন এই বন্যার সময়, কিন্তু তারা আমাকে জানিয়েছেন তারা কোনো ধরনের চিকিৎসা কিংবা অন্য কোনো সাহায্য পায়নি। অর্থাৎ সেখানকার বানভাসী মানুষেরা রাষ্ট্রীয় ত্রাণ সামগ্রী প্রয়োজন মাফিক পাচ্ছেন না, এটাই তো মূল কথা। অন্যান্য বছরের তুলনায় খুব একটা। আচ্ছা, অর্থাৎ যা পাচ্ছেন সেটা প্রয়োজনের তুলনায় অতি কম, খুবই কম। আচ্ছা, ধন্যবাদ সিরাজুজ্জামান। আমরা যাচ্ছি প্রকৌশলী এনামুল হকের কাছে।
শঙ্কর। হ্যাঁ, এনামুল ভাই, আপনার কাছে আপনি বললেন যে আমাদের দেশটি বন্যা প্রবণ দেশ, বন্যা হবে, পানি নেমে যাবে, পানি নেমে গেলে নদী ভাঙন হবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে একদিকে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, অন্যদিকে প্রতি বছর যে উজানের ঢল, প্রবাহ, ভারী বর্ষণ সব মিলে আমাদের একটি বৈরী পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে বা আগামীতেও এটা হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই বন্যা উপদ্রুত এলাকা বা বন্যা প্রবণ এলাকা বা যে সমস্ত নদীর পানি বৃদ্ধি পেলে বন্যা দেখা দেয়, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, যমুনা, এই সমস্ত নদীর তীরবর্তী জনপদগুলোর মানুষকে রক্ষার জন্য সরকারের এবং সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি বা উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের করণীয় কি? জনাব প্রকৌশলী ইনামুল হক। বন্যার সঙ্গে জড়িত রয়েছে নদী ভাঙন। এটা হলো একটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু আমি বন্যাটাকে ঠিক প্রাকৃতিক দুর্যোগ বলতে রাজি নই। এটা আমাদের দেশে একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু বন্যাজনিত যে নদী ভাঙনটা হয় এটা অবশ্যই প্রাকৃতিক দুর্যোগ এবং এটা জনজীবনের দুর্যোগ। এই দুর্যোগ সুরাহা করার জন্য বাংলাদেশ সরকারের আইন বা সরকারের কোনো রকম কোনো ব্যবস্থাপনা নাই। আমি এই জন্য বলছি যে যার জমি নদীর ভাঙনে চলে যাবে সেই জমি সরকারি হয়ে যাবে, এটা নদী স্বীকৃতি হিসাবে সরকারি হয়ে যাবে। পরবর্তীতে যদি নদী বয়স্তি হয়ে সেই জমি জেগেও ওঠে, তাও সে পাবে না। পেতে হলে তাকে যে কাঠখড় পোড়াতে হবে, যে দীর্ঘ সময় খাজনা দিতে হবে, যে পরিস্থিতি হবে, সেটা সাধারণ একজন গরিব চাষির দ্বারা সম্ভব নয়। এই জন্য আমরা নদী ভাঙনের মাধ্যমে যদি 10টি চাষি ক্ষতিগ্রস্ত হয়, তার মধ্যে 5টি চাষি গরিব হয়, সে আর তার যে নিঃস্ব অবস্থা থেকে আর ফিরে আসতে পারে না। বাকি 5 জন যারা মাঝারি বা ধনী চাষি, সে হয়তো তার অন্য সম্পদের মাধ্যমে সে এগিয়ে আসতে পারে, উঠে দাঁড়াতে পারে। তো এই যে একটা পরিস্থিতি, এটা কোনো আইন নাই, কোনো সরকারি ব্যবস্থা না, ত্রাণ দিয়ে তাকে কি করা যাবে? আমরা দেখি, প্রায় ছবিতে দেখি যে নদী ভাঙছে আর পাশে বৃদ্ধ চাষি সে মাথায় হাত দিয়ে বসে আছে। তো এইটা সত্যি আমার কাছে খুবই বেদনাদায়ক এবং উদ্বেগজনক মনে হয়। আমরা নদী ভাঙনের বিরুদ্ধে, যদি পানি উন্নয়ন বোর্ড যেহেতু নদী ভাঙনের বিরুদ্ধে কাজ করে, নদীর পাড় প্রতিরক্ষা কাজ করে, আমরা দেখি যে অনেক জায়গায় বলা হয় যে নদী ভাঙনের বিরুদ্ধে কাজ করা হোক, তখন ব্লক ফেলা হয় বা একটা পাড় প্রতিরোধের ব্যবস্থা করা হয়। আমাদের দেশে নদী ভাঙনের প্রকোপ এত ব্যাপক যে সব জায়গায় এই ব্লক ফেলা সম্ভব হয়ে ওঠে না, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠে না। এর একটা প্রক্রিয়াগত ব্যাপার আছে। তখন রাজনৈতিক শক্তিতে কেউ কোনো জায়গা প্রতিরক্ষা করে ফেলতে পারে, কিন্তু ব্যাপকভাবে সারা দেশব্যাপী যে পরিস্থিতি, সেটা প্রতিরোধের কোনো একটা বাস্তবজনিত কোনো পরিস্থিতি সেখানে নাই। তো এখানে আমি সত্যি অনেক সময় আমি নিজেই বিপর্যস্ত বলতে চাই যে এই দেশটা তো জনগণের নয়। যদি জনগণের হতো তাহলে পরে সেই যে জনগণ আজকে ক্ষতিগ্রস্ত হতো, তাহলে আমরা এটা ভাবতে পারতাম যে নদী তো একুল ভাঙে ওকুল গড়ে। নদী যেখানেই ভাঙুক না কেন, যে পরিমাণ ভাঙবে সেই পরিমাণ গড়বে, এবং নট অনলি তাই, কেবল সে একটু বেশি গড়বে, সেটা একদম সাগর বক্ষে। এই জন্য আমাদের চরাঞ্চল বেড়েই চলছে। আমরা অনেক সময় জলবায়ু পরিবর্তনের কথা বলি যে সাগরের জল বেড়ে যাবে। বাস্তবে কিন্তু বাংলাদেশের উজান থেকে যে পরিমাণ পলিউশন নেমে সাগরে পড়ছে, তাতে নদীর স্থলভাগের এলাকা বেড়েই যাচ্ছে, অল্প হোক বিস্তর হোক বেড়েই যাচ্ছে, ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। তো সেখানে কিন্তু নদী উজানের অঞ্চলে সেখানে যে পরিমাণ ভাঙে সেই পরিমাণ গড়ে। তো যে পরিমাণ গড়ে, সেখানে যদি যারা ভেঙে গেল তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা হতো, তাদের জমি ফিরে পাওয়ার একটা ব্যবস্থা হতো, এই ধরনের একটা আইন থাকতে পারতো,
এই জন্য একটা ব্যবস্থাপনা থাকতো, তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ সত্যি এই দেশটা জনগণের, এই রাষ্ট্রটা জনগণের, এবং তাদের জন্য এই একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি পানি উন্নয়ন বোর্ড কিংবা স্থানীয় প্রশাসন বলুন, যাই বলুন না কেন, তাদের এই ব্যাপারে কোনো উদ্যোগ আমি নিতে দেখি না। তো তাহলে কি ক্ষতিগ্রস্ত মানুষগুলো মারা যাবে? মারা যায় না, তারা হারিয়ে যায়। মারা তো কেউ যায় না, মারা গেলে তো একটা রিপোর্ট পাওয়া যেত। অন্যান্য দেশে যখন বন্যা হয়, পাকিস্তানে যদি একবার বন্যা হয় হাজার হাজার লোক মারা যায়। আমাদের দেশে বন্যা হয়, আমরা শুধু হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে খবর পাই, মারা যাওয়ার খুব কমই খবর পাই। আসলে মারা তো যায় না, তারা হয়তো অল্প বিস্তর রেশন টেশন পেয়ে বা কিছু পেয়ে কোনো রকমের টিকে থাকে, তারপরে তারা কোথায় যে হারিয়ে যায়, এরা হারিয়ে যায়, এরা এটা মারা যায় না। এটা হলো একটা মানবতর জীবনযাপনের জন্য কোথায় তারা বাস্তুচ্যুত হয়ে জীবিকার তাগিদে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এক্স্যাক্টলি সেই কথাটা হয়ে যায়, মারা যাওয়ার না। তো এখন বাংলাদেশের ভূমি এখন কে বলতে চাচ্ছেন? হ্যাঁ, সিরাজুজ্জামান কিছু বলতে চাচ্ছেন আপনি? এনামুল ভাই বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে ওনার কথার সুর ধরে যে ওনারা হারিয়ে যায়, বলেন সিরাজুজ্জামান। আসলে তারা হারিয়ে যায় তারা মানে বেঁচে থাকে আর কি, কোনো মতে আর কি, না বেঁচে থাকার মতো আর কি। তাদের চাল থাকে না, চুলা থাকে না, তারপরে খাবার পানি থাকে না, অর্থাৎ তারা এক কথায় এইভাবে আর কি তারা সমাজ থেকে, মূল স্রোত থেকে হারিয়ে যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ, সিরাজুজ্জামান খুব মূল্যবান কথা বলেছেন যে এই মানুষগুলো এক পর্যায়ে হতদরিদ্র হয়ে যান, সমাজের ছিন্নমূল অসহায় মানুষের তালিকায় তাদের নাম হবে। আমি যাচ্ছি জনাব আমিনুর রসুল বাবুলের কাছে। এনাম ভাই, আমি আপনার কাছে আবারও আসছি। জনাব আমিনুর রসুল বাবুল, আপনি তো উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, অতি কাছে থেকে দেখেছেন যে উন্নয়ন সংস্থাগুলো আমাদের দেশে কিভাবে কাজ করে। এই যে উত্তরবঙ্গ আমার এক সময় মঙ্গা পীড়িত এলাকা হিসেবে সারা দেশে পরিচিত ছিল, যদিও আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী খুব দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিয়েছিলেন যে উত্তরবঙ্গ থেকে মঙ্গা শব্দটি আমি মুছে ফেলবো। তিনি উত্তরবঙ্গের উন্নয়নের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, কিন্তু সরকারের পাশাপাশি যে বৈদেশিক অনুদান প্রাপ্ত উন্নয়ন সংস্থাগুলো, তাদের ভূমিকা এখানে কি? আমিনুর রসুল বাবু। ধন্যবাদ দাদা। আমি এটার আলোচনার আগে দুটো একটু তথ্য দিয়ে রাখি। মানুষ যে হারিয়ে যাবার তথ্য আপনি জানেন। আমার মূল জন্মভূমি হলো সন্দ্বীপ। আপনি যদি এখন জিজ্ঞাসা করেন প্রশাসনিক ভাবে সন্দ্বীপের জনসংখ্যা কত, তাহলে বলবে যে 3.5 লক্ষ। আপনি যদি বলেন যে সন্দ্বীপের এত বছর পরে কেন এত কম জনসংখ্যা, একসময় তো 4 লক্ষ মানুষ ছিল। মূল কারণ হলো ভাঙনের ফলে মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তার জীবিকার প্রয়োজনে সে সরে গেছে। আপনাকে জাস্ট একটা তথ্য দিয়ে রাখি, সন্দ্বীপের 12 লক্ষ জনসাধারণ বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন জীবিকার প্রয়োজনে। কারণ তাকে কোথাও না কোথাও জীবিকার প্রয়োজনে বেঁচে থাকার জন্য থাকতে হবে। 12 লক্ষ মানুষ কিন্তু এখন সন্দ্বীপের মতো জায়গা মানুষের অবস্থান। তাহলে বুঝে দেখেন যে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেখানে নদী ভাঙ্গন কবলিত এলাকা, এখানকার মানুষগুলি কোথায় কোথায় আছে। এটা বড় চাপ হলো শহরমুখী জায়গায়, যখন বিভাগীয় হেডকোয়ার্টার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এসব জায়গাতে দেখবেন, এবং কোথায় কোথাও কোনো এলাকার নামে নামে চিহ্নিত এলাকা পাবেন। হ্যাঁ, বরিশাল কলোনি, হাতিয়া কলোনি, সন্দ্বীপ কলোনি, এরকম কলোনি পাবেন, এবং বস্তিতে গেলেই দেখবেন ওই নামে আছে। অতএব মানুষগুলি হারিয়ে যায়নি, মানুষগুলি বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। কারণ ভাঙার ফলে ইনাম ভাই যেটা বলেছেন যে সে যে জমি হারিয়েছে পুনরায় পাওয়ার জন্য তার জন্য কোনো আইন তৈরি হয়নি। অতএব খুব দ্রুততার সহিত আইন, নদী স্বীকৃতি আইন, পয়স্তি আইন, এই আইন যে মালিকানা যার সেটা পাওয়া উচিত। আপনারা জানেন ইতিমধ্যে সন্দ্বীপের লোকজন এই ধরনের একটা আন্দোলন করে যাচ্ছে। আমি এটা এখানে শেষ করে বাকি জায়গাটায় যেতে চাই। মূলত আমাদের যে সমস্যাটা আছে সেটা হলো, মূল সমস্যাটা হলো আমরা গবেষণা করে এবং তথ্য উপাত্ত নিয়ে প্রায়োরিটি ঠিক করতে পারি না ফেলার পরে কিন্তু বন্যা কবলিতে এবং যে এলাকাগুলিতে মৌসুমী বন্যা হয়ে থাকে সেখানে মানুষগুলিকে কিভাবে জীবন জীবিকার মধ্যে নিয়ে আসতে পারবে এবং কিভাবে সেখানে টিকে থাকবে সেটা করতে পারে না। আমরা মনে করি বন্যার সময় আপনি কিছু রিলিফ দিলেই মনে আমার দায়িত্ববোধ শেষ হয়ে যায়, কিন্তু রাষ্ট্রের সংবিধানের অনুচ্ছেদ অনুপাতে
এই রাষ্ট্রের অনেক বড় দায়িত্ব, এবং রাষ্ট্র যেহেতু পরিচালনা করেন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল, এবং এটা হলো তাদের দায়িত্ব। এবং তাদের দায়িত্বকালীন সময়ে যদি কখনো এই সমস্যা হয়, তাহলে বুঝতে হবে যে তিনি সংবিধানের অনুচ্ছেদকে বরখেলাপ করেছেন, সংবিধানকে ইগনোর করেছেন। অতএব সংবিধানকে ইগনোর যারা করেন তারাই কিন্তু অপরাধী। সেই পরিপ্রেক্ষিতে মনে করি আমি যে রাষ্ট্রের দায়িত্ববোধের থেকে রাষ্ট্রকে এই মানুষের পাশে দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব, এবং সেই অনুপাতে তার পরিকল্পনা করতে হবে মানুষকে কিভাবে এখানে পুনর্বাসন করতে হয়। এখন একটি বিষয় আমি এনাম ভাইয়ের সাথে সংযুক্ত করে বলতে চাই যে কেন বন্যার প্রাদুর্ভাব এখন বেশি বেড়ে গেছে। ইনাম ভাই ভালো কথা বলছেন, মানুষ মাটির নিচে যখন পানির আর থাকার স্তর থাকে না তখন বন্যা হয়। কিন্তু আমাদের আরেকটা বড় ভয়ের কারণ হলো আমাদের উজানের যে ভাটি অঞ্চলে যে পলি পড়ে, এই পলি অপসারণের জন্য আমাদের কোনো ব্যবস্থাপনা নেই। হ্যাঁ, পানি উন্নয়ন বোর্ড কিংবা বিআরডব্লিউ নদী খনন করেন, এবং নদী খননের বালি পালি মাটি কোথায় যায় আমরা সবাই জানি, কারণ সেটা করতে পারলে দুর্নীতি করা যায়। আমরা যদি পলি অপসারণটাকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মতো আনতে পারতাম, তাহলে কিন্তু হয়তো বন্যার যে কবলিত প্রকল্প এলাকা, এখানে পানির যে উচ্চতা সেটা থেকে আমরা কিছু রক্ষা পেতে পারতাম। এটা হলো 1.5। 2 নম্বর হলো যে বন্যার সাথে যেহেতু বসবাস, বন্যাকে আমাকে অ্যাডপ্ট করতে হবে, এবং অ্যাডপ্টেশনের যে মিটিগেশনটা আমার কি হবে সেটা জায়গাটা আমার যেতে হবে। আমরা অ্যাডপ্টেশন এবং মিটিগেশনের জায়গাটাই রাষ্ট্র কোনো কাজ করেনি, এবং এখানে এই কাজটা আমাকে খুব প্রায়োরিটি লিস্ট হিসাবে কাজ করতে হবে। 3 নম্বর যেটা হলো কি, সেটা হলো কি আপনি বলতেছেন দাতা সংস্থা। দাতা সংস্থা এখন আর, যেহেতু আমরা নিজেরাই স্লোগান দিয়েছি আমরা উন্নয়নশীল বিশ্বে পা দিয়েছি, দাতা সংস্থা কিন্তু উন্নয়নশীল বিশ্বে যখন আপনি পা দিয়েছেন তখন আপনাকে আর আপনি দারিদ্রতার কবলে নেই, অতএব আপনাদেরকে এখন আর আগের মতো সেরকম সাহায্য সহযোগিতা করবে না। যদি কোনো জরুরি ভিত্তিক কিছু হয়, এখন বাংলাদেশে যদি প্রতি বছরই বন্যা হয়ে থাকে, অতএব জরুরি ভিত্তিতে এখানে কিছু করার তাদের নেই। হ্যাঁ, একটা কথা বলতে পারেন তাইলে কি তাদের দায়বদ্ধতা নেই? অবশ্যই দায়বদ্ধতা আছে। তারা এখন ব্যস্ত হলেন সবাই কিন্তু শরণার্থী শিবির নিয়ে। বাংলাদেশের বন্যার কারণে যে আমরা এক ধরনের আভ্যন্তরীণ শরণার্থী, সেটা তাদের মাথায় নেই। অতএব আমি মনে করি যে দাতা গোষ্ঠীর এই জায়গাটাই আমাদের সরকারের একটা নীতির মধ্যে কোথাও একটা সমস্যা আছে। আমার মনে হয় সরকার এই দাতা গোষ্ঠীর সাথে কথা বলা উচিত যে আমাদের জরুরি ভিত্তিতে যে সমস্ত এলাকায় আমরা ক্রাইসিসে পড়ি, আমাদের সমস্যা হয়, সেখানে দাতা গোষ্ঠীর ত্রাণ এবং তাদের পুনর্বাসনের কাজগুলিতে আসা উচিত। একসময় জানেন যে ঘূর্ণিঝড় হয়ে গেলে দাতারা খুব দ্রুততার সহিত অবকাঠামো থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করত, কিন্তু গত বেশ কিছু বছর ধরে আমাদের সেটা হচ্ছে না। অতএব এখানে আমাদের সরকারের একটা বড় ঘাটতি মনে করি, এবং আমি মনে করি যে সরকারের এই বিষয়ে দাতাদের সাথে কথা বলা উচিত। শেষ করতে যাই যে কথাটা দিয়ে, সেটা হলো যে কি আমাদের সরকারের একটু মাইন্ডসেটের জায়গাটা সমস্যা আছে, যে আমরা স্বল্পকালীন শুধু রিলিফ ওরিয়েন্টেড হব না, আসলে আমরা সার্বিক জীবন ব্যবস্থার মধ্যে নিয়ে যাব মধ্যে চলে আসছে। সেটা হলো যে কি যে দারিদ্রতা থেকে বেরিয়ে আসার যে পরিকল্পনাগুলি আমরা করেছিলাম, আমরা কিন্তু আবার দারিদ্রতার কষাঘাতে চলে যাচ্ছি। অতএব দারিদ্রতার ক্ষেত্রে আমরা মুক্ত হবে, আমরা কি আবার সেই উত্তরাঞ্চলের মঙ্গার দিকে ধাবিত হব কিনা। অতএব আমাদের এখন দ্রুততার সহিত ভাবতে হবে যে আমাদের কি করা উচিত। আমি মনে করি যে সরকার যদি এইটাকে করতে পারে, তাহলে হয়তো আমাদের যে থ্রেট গুলি আছে আমরা থ্রেট থেকে রক্ষা পেতে পারবো। আমি এখানে শেষ করতে চাই। জি, ধন্যবাদ আমিনুর রসুল বাবুল। আমি প্রকৌশলী এনামুল হকের কাছে শেষবারে আজকের এই অনুষ্ঠানে শেষবারের মতো আসছি। এনামুল ভাই, আপনার কাছে জানতে চাই যে এই উত্তরবঙ্গা কবলিত যেটা একসময় ছিল, অনেকটাই সেই পরিস্থিতির উত্তরণ ঘটেছে, কিন্তু বন্যা প্রবণ এলাকার যে বদনাম বলি বা যে খেতাব বলি, সেটির থেকে আসলে উত্তরণের সহজ কোনো পথ নেই, এবং সেটা বোধহয় আদৌ সম্ভব না। কিন্তু সেই উত্তরবঙ্গের বিধ্বস্ত জনগণকে এই প্রতি বছর যখন বন্যা হয়, সত্যি সেখানকার জনজীবন বিধ্বস্ত হয়ে পড়ে। সেই বিধ্বস্ত জনগণকে সহায়তা করার জন্য শুধু রাষ্ট্রীয় প্রশাসনই কি দায়বদ্ধ, নাকি এদেশে যারা উন্নয়ন কর্মকাণ্ড করেন বৈদেশিক অর্থ সহায়তায়, তাদেরও দায়বদ্ধতা আছে? যেমন আমিনুর রসুল বাবু যেমনটি বলছেন, প্রকৌশলী এনামুল, আপনার অভিমত? এটা আমরা বলতে পারি যে যারা বন্যা নিয়ে কাজ করেন, রিলিফ নিয়ে কাজ করেন, বা বন্যা ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন, সে সকল যারা প্রকৌশলী কিংবা পরামর্শক, আমি এটা বলতে চাই যে পরামর্শক যারা, তাদের একটা দায় দায়িত্ব আছে কিনা।
দায় দায়িত্ব তো থাকার কথা, কিন্তু তারা যে ধরনের কাজগুলো, পরামর্শগুলো, যেসব কাজগুলো করেন, আমি তো হতভম্ব হয়ে যাই। এটা অনেকে জানেন কিনা যে বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয় সম্প্রতি তিস্তাকে একটা সংকীর্ণকরণ প্রকল্প নেওয়ার একটা প্রকল্প তারা হাতে নিয়েছে। তিস্তা দুপাশ থেকে সংকীর্ণ করে 1 কিলোমিটারে নিয়ে আসবে বা 700 মিটারে নিয়ে আসবে, এরকম একটা ভাব। তো এইরকম যদি করা হয়, তাহলে তিস্তার যখন বন্যা হবে তখন তিস্তা তো উঁচু হয়ে থাকবে, আর বন্যার পানিগুলো তো গ্রামাঞ্চলে ছড়িয়ে যাবে, বাঁধ ভেঙে ছড়িয়ে যাবে। এটা কি রকম তারা প্রকল্প করছে? তার তো একটা নদী, এই তিস্তা নদী সেখানে 3-4 কিলোমিটার চওড়া, সমস্ত এলাকাটা তার একটা বন্যা প্রবাহ, বন্যাকালীন প্রবাহের ব্যাপার। এখানে আরেকটি নদী আছে ধরলা, সেটাও প্রায় 1 কিলোমিটার চওড়া বা হাফ কিলোমিটার থেকে 1 কিলোমিটার চওড়া। 1 কিলোমিটার তার বন্যা প্রবাহ পথ। তারপরে দুধকুমার আছে, আর ব্রহ্মপুত্র তো 15-16 কিলোমিটার। সেই 15-16 কিলোমিটার ব্রহ্মপুত্র বা ভাটিতে যেটা যমুনা, তাকেও সংকীর্ণকরণ প্রকল্প এই পরামর্শকরা দিয়ে দেয়। আমি তো অবাক হয়ে যাই। এটা একটা বিনুনি ধরনের নদী, ব্রেইডেড রিভার বলে, এর একটা বন্যাকালীন একটা প্রবাহ আছে। সারা পৃথিবীতে বলা হয় যে বন্যার সাথে কিছু লোককে বসবাস করতে হবে, বন্যার সময় বন্যার পানি যেতে দিতে হবে এবং বন্যার সময় বসবাস করতে হবে। এই ধরনের কথা তো তারা বাস্তবে তারা সেই কাজ করে না। বাস্তবে তারা শুধু প্রকল্প আনে, কিভাবে একটা নির্মাণ প্রকল্প করা যাবে, বাঁধ প্রকল্প, তারপরে ব্লক প্রকল্প, এসব করে আমি তো দেখি অর্থের নয়-ছয় হওয়া, অর্থের অপচয় হওয়া। আমি যদি কুড়িগ্রামবাসী কিংবা রংপুরবাসীর এই দুর্ভোগের, বন্যা অঞ্চল বা জামালপুরবাসীর এই দুর্ভোগের কথা যদি বলি, তাহলে এবারে সেখানে এই ধরনের প্রকল্প এখনই বাতিল করা দরকার। এই যে যমুনা সংকীর্ণকরণ প্রকল্প, তিস্তা সংকীর্ণকরণ প্রকল্প, এগুলো এখনই বাতিল করা দরকার। তার প্রবাহ পথটাকে রেখে দেওয়া দরকার, এবং সেগুলোকে, যে সকল নদীগুলো আছে যেগুলো যাতে ন্যূনতম মানুষকে ন্যূনতম দুর্ভোগ দিয়ে বন্যাটা বেরিয়ে যেতে পারে। কারণ বন্যা তো যাবেই, এখানে এই 3-4টে বড় নদী, এখান দিয়ে বন্যাটা শুরু। উত্তরবঙ্গ, সারা চীন থেকে, সারা ভারতের আসাম থেকে যে বন্যাটা আসে সেটা এখান থেকেই আসে, এইগুলো নদী দিয়েই ঢোকে। তো এখানে তো এটা একটা বন্যা প্রবণ এলাকা। তো সেখানে দায় দায়িত্ব, আমি বলবো যে তাদের চিন্তা ভাবনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। তাই দায় দায়িত্ব নিতে হবে জনহিতকর দায় দায়িত্ব। এটা নয় যে আমরা ভারতের কাছ থেকে পানি পাবো না ধরে নিয়ে, চীনের কাছ থেকে টাকা নিয়ে আমরা নদীকে আমরা করে নিব, একদল লাগিয়ে দিব। তারা বলবে যে ভারতের থেকে আমাদের পানির দরকার নেই, এর ফলে চর বেড়ে যাবে এবং আমরা ফসল আবাদ করতে পারবো। এই ধরনের হঠকারী দৃষ্টিভঙ্গি, হঠকারী রাজনীতি, অদূরদর্শিতা থেকে তাদের বেরিয়ে আসা উচিত। এটাই হলো আমার পরামর্শ। জি, ধন্যবাদ প্রকৌশলী ময়নামুল হক। জনাব সিরাজুজ্জামান, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। এই যে প্রকৌশলী ময়নামুল হক বললেন যে ধরলা বা তিস্তা এইসব নদীকে সংকুচিত করার প্রকল্প নেওয়া হচ্ছে, এটিকে প্রকৌশলী ময়নামুল হকের দৃষ্টিতে একটি অপরিণামদর্শী প্রকল্প। একজন গণমাধ্যম কর্মী হিসেবে এবং যমুনা পাড়ের বাসিন্দা হিসেবে আপনার অভিমত কি, জনাব সিরাজুজ্জামান? 2 মিনিট। ধন্যবাদ দাদা আপনাকে। আসলে আমরা তো এই যে তিস্তা রিভার কম্প্রিহেনশন আমাদের দেশ ভাই হয়তো মিন করেছেন আর কি। কারণ এই প্রকল্প সম্পর্কে আমরা কিন্তু খুব বেশি কিছু জানতাম না আগেও। এই প্রকল্প নেওয়ার পরে যখন আপনার ভারত থেকে এক প্রতিনিধি আসলেন, কেন আসলেন, কি জন্য আসলেন, তখন কিন্তু এটা জনগণের মধ্যে একটা ছড়িয়ে পড়লো যে এই প্রকল্পটাকে থামানোর জন্যই
তারা এসেছেন। আসলে এই ধরনের একটা বিশাল প্রকল্প নেওয়ার আগে অবশ্যই জনমত জরিপ এবং বিশেষজ্ঞদের মতামত এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের বলা হচ্ছে ঠিক সেভাবেই তিস্তা নদীকে শাসন করে এটাকে প্রভাবমান করা হবে। এর ফলে ভারতের উপর থেকে নির্ভরশীলতা কমবে, তিস্তা চুক্তি যে এতদিন হয়নি এ নিয়ে আর হা হুতাশ থাকবে না। কিন্তু আজকে আমি যা শুনলাম এটা তো আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকর। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমাদের দেশের, কারণ আমরা এর আগে অনেক দেখেছি বিদেশি অনেক দাতা সংস্থা দেশ বিরাট অঙ্কের টাকা আমাদের উপরে চাপিয়ে দিয়ে নানান রকমের প্রকল্প হাতে নেয়। এই প্রকল্পটিও যেন এরকম না হয়, এই প্রকল্পটি যাতে জনগণের উপকারে আসে, কৃষক এবং ওই এলাকাবাসী যাতে উপকৃত হয়, পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, সেই বিবেচনা নিয়ে যদি করে তাহলে ভালো হবে। আমি আরেকটা কথা বলতে চাই, কিছুদিন আগে জি 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 দাদা একটা কথা বলে আমি শেষ করতে জি জি বলেন। সংসদের সদস্যরা এমপিরা পানি সচিব মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে জিজ্ঞাসা করেছিলেন যে এই তো নদী খনন করা হচ্ছে কিন্তু সেই বালি আপনার নদীর কিনারেই রাখা হয় এবং কিছুদিনের ভিতরেই সেটা আবার নদীতেই গিয়ে পড়ে। তখন তার উত্তর ছিল এটা দূরে রাখা সম্ভব নয়, এটা লিখিত আমি পড়েছি, লিখিত কাগজ আছে আমার কাছে, এটা এই জন্য কাছে রাখা হয়, দূরে রাখতে গেলে অনেক খরচ হয়ে যাবে, যা বাংলাদেশের পক্ষে দেওয়া সম্ভব নয়। তারা নাকি চেষ্টা করছেন এই মাটিটাকে সেখানেই বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু আমরা বাস্তবে কি দেখি, সেই বালি আবার সেই নদীতেই যায়, শুধু টাকাটা নষ্ট হয়। এইসব দিক দিয়ে অবশ্যই সরকারকে আরো সতর্ক হতে হবে, কারণ এগুলো জনগণের টাকা। ধন্যবাদ সিরাজুজ্জামান। আমি এই অনুষ্ঠানে শেষবারের মতো আসছি জনাব আমিনুর রসুল বাবুরের কাছে। প্রকৌশলী ময়নামুল হক একটি ভয়ঙ্কর তথ্য দিলেন যে তিস্তা সংকোচন নীতি অবলম্বন করতে যাচ্ছে সরকার, অর্থাৎ তিস্তা নদীকে নদীর প্রশস্ততা কমানো হচ্ছে, একইভাবে যমুনারও প্রশস্ততা কমানোর চেষ্টা হচ্ছে। যেহেতু প্রকৌশলী ময়নামুল হক একজন পরিবেশবিদ এবং পানি সম্পদ বিশেষজ্ঞ, ওনার এই তথ্য নিঃসন্দেহে আমাদের সবার জন্য ভয়ঙ্কর। যেহেতু আপনি দীর্ঘদিন যাবৎ নদ নদী জলাভূমি পানি সম্পদ প্রাকৃতিক পানি সম্পদ সম্পর্কে আপনার পর্যবেক্ষণ রয়েছে, এবং এই ধরনের প্রকল্প প্রণীত হলে বা সরকার এই ধরনের প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলে সেই ক্ষেত্রে একজন উন্নয়ন কর্মী হিসেবে, একজন পরিবেশ কর্মী হিসেবে আপনার কি ভূমিকা হবে বা আপনাদের কি ভূমিকা থাকা উচিত জনাব আমিনুর রসুল বাবু? আপনাকে একটা বলি, মানে এগুলো হাসির মতো একটা বিষয় আর কি। যেমন আমাদের এক মেয়র হঠাৎ করে বললেন যে বুড়িগঙ্গাকে আমি হাতির ঝিল প্রকল্প বানাতে চাই। কোথায় বুড়িগঙ্গা আর কোথায় হলো হাতির ঝিল? আমি ভারতের উপরে রাগ করে আমি সিদ্ধান্ত নিলাম না, পানি আপনার দরকার নাই, আমি আমার ব্যবস্থা করে ফেলব। আপনি আপনার নদীটাকে বানাবেন খাল অথবা ঝিল বানানোর প্রস্তুতি গ্রহণ করছেন। নদীর প্রবাহর সাথে কি খালের প্রবাহর এক? ফিজিবিলিটি স্টাডি কি বলে? এবং এটার সাথে পরিবেশের যে বিষয়, আমাদের যে প্রাকৃতিক যে জলাধার এবং প্রাকৃতিক যে বিষয়, আপনি যদি প্রকৃতিকে কোনো রকম বাধাগ্রস্ত করেন, প্রকৃতি যে আপনাকে যে ক্ষতি করে সেটা তো আমরা দেখছি। অতএব প্রকৃতির সাথে কখনো লড়াই করতে নেই, প্রকৃতি থেকে প্রকৃতির মতো চলতে দেওয়া উচিত। এবং সেই প্রেক্ষিতে এবারকার আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে নদী কিন্তু কারো একার নয়। নদী কিন্তু কেউ যদি বলে যে এটা আমার দেশের, সেটা ঠিক না। প্রকৃতি হলো সবার, এটা একটু আন্তর্জাতিক। অতএব পানি হলো আন্তর্জাতিক, আমার ন্যায্য হিস্যা আমাকে দিতে হবে। আপনি কূটনৈতিক পরাজয় বরণ করবেন কেন? আপনি কূটনৈতিক জয় প্রয়োগ করেন, আপনি এটার জন্য মামলা করেন আন্তর্জাতিক আদালতে যে আপনি পানি দিচ্ছেন না, পানি না দেওয়ার ফলে আমার এলাকা মরুকরণ হয়ে যাচ্ছে। অতএব আমাকে আমার ন্যায্য হিস্যার জন্য লড়াই করতে হবে, এবং লড়াই করার জন্য সারা দেশের মানুষ আপনার পাশে আছে।
এটা হলো প্রথমত বিষয়। দ্বিতীয়ত, যে প্রকল্প গ্রহণ করা হয়েছে এটা ইতিমধ্যেই পরিবেশ সংগঠন এবং পরিবেশবাদীদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে। কারণ চীনের সাথে যে চুক্তি করা হয়েছে সেটা হলো যে আমার নদীটাকে সংকুচিত করা হবে, এবং সেটা কি করা হবে, হাতির ঝিলের মতো সৌন্দর্য বর্ধন করবে। সেখানে 5 স্টার হোটেল হবে, সেখানে ইপিজেড হবে, সেখানে চিড়িয়াখানা হবে না। আমার নদীকে আপনি ধ্বংস করে এগুলি করতে পারেন না, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। এবং যেহেতু এই অধিকার কাউকে দেয়নি, অতএব এই বিধ্বংসী চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, যদি মনে করেন যে নদীকে খনন করে নদীর প্রবাহকে ঠিক করে রাখতে চান, সে ধরনের প্রকল্প গ্রহণ করুন। এবং এটাও ঠিক যে আমার প্রাণীর প্রবাহ এবং প্রাণীর রিজার্ভেশনের দরকার আছে, এবং পানির জলধার ঠিক করতে হবে। যে সমস্ত নদীগুলিকে হত্যা করেছি সেগুলি ড্রেজিং করেন, পুনরুদ্ধার করুন, সেখানে পানির প্রবাহ করুন। আমার 1100 নদীকে উদ্ধার করুন, সেখানে পানি প্রবাহ করুন। আপনি নদীকে সংকুচিত করবেন না, এটা বিধ্বংসী পরিকল্পনা হবে। এবং এটার জন্য সর্বোচ্চ, আমাদের আন্দোলনের সর্বোচ্চ রূপে আমরা যাব, কারণ এটার সাথে আমাদের জীবন জীবিকা, পরিবেশ এবং মরণ বরণের লড়াই। কারো লুটপাট করার জন্য এই ধরনের প্রকল্প গ্রহণ করতে দেওয়া হবে না। এবং এটা নিয়ে আমি ব্যর্থহীন ভাবে বলতে চাই, পরিবেশবাদীরা তাদের অবস্থান সুদৃঢ় করবে। জি, ধন্যবাদ জনাব আমিনুর রসুল বাবুল। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি 1 মিনিটের জন্য প্রকৌশলী এনামুল হকের কাছে আসছি। জনাব এনামুল হক, আপনার কাছে জানতে চাই, এই ধরনের অপরিণামদর্শী বা পরিবেশ বিনাশী প্রকল্প যদি শেষ পর্যন্ত সরকার প্রণয়ন করেন, সেই ক্ষেত্রে এদেশের পরিবেশবাদীদের কি করা উচিত? প্রকৌশলী এনামুল হক। সরকার তো প্রয়োগ তো একদিনে করতে পারবে না। টাকা পয়সাগুলো আসবে, টাকা পয়সাগুলো নয়ছয় হবে, প্রকল্পটা তো অপরিকল্পিত। টাকা পয়সাগুলো নয়ছয় হয়ে যাবে এবং কিছুদিন যেতে যেতে এ তো বাস্তবায়নও করতে পারবে না। এত বড় একটা তিস্তা নদীকে এত সোজা ব্যাপার নয়। প্রকৃতি, ওই যে আমিনুর রসুল যে বললো যে প্রকৃতি কিন্তু একটা প্রতিক্রিয়া করে, তো এরা এটা পারবে না। কিন্তু টাকা পয়সা নয়ছয় হবে, আমরা ঋণগ্রস্ত হব, আমাদের পার ক্যাপিটা ঋণ বেড়ে যাবে, বৈদেশিক ঋণ বেড়ে যাবে। আমরা কিছু কিছু গল্প শুনতে পাবো, অমুকে অত কোটি টাকা পাচার করেছে, অমুকে অত কোটি টাকা পাচার করেছে, এরকম একটা ব্যাপার। তো এটা হলো বর্তমানে অর্ডার অফ দি ডে। বর্তমানে বেশ, আমি শুনে ভালো লাগলো আমিনুর রসুল বললেন যে পরিবেশবাদীরা বসে থাকবে না। তো পরিবেশবাদীদের মধ্যে আলোচনা হয়েছে, খুবই ভালো কথা, তারা আলোচনা করুক এবং যদি প্রয়োজন বোধে আমার কাছ থেকে পরামর্শ নিক, আমি আছি, আমি বলবো, এর বাস্তবতা তুলে ধরবো এবং এটা গোড়াতেই এর বিরোধিতা করা দরকার। আমরা কেবল সরকার বাস্তবায়ন করতে গেলে বার বিরোধিতা কেবল না, আমাদের গোড়া থেকেই এটাকে বিরোধিতা করে এই একই সাথে এগিয়ে যাওয়া দরকার। এইটুকুই আমার বক্তব্য। জি, ধন্যবাদ প্রকৌশলী এনামুল হক, ধন্যবাদ আমিনুর রসুল বাবুল এবং ধন্যবাদ সিরাজুজ্জামান। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম উত্তরবঙ্গে 4র্থ দফায় বন্যা এবং সেখানকার উল্লেখযোগ্য কয়েকটি নদ নদী বৃদ্ধি সম্পর্কে। প্রসঙ্গক্রমে এসে গেল এই বন্যা প্রবণ এলাকাকে রক্ষার নামে তিস্তার মতো একটি বৃহৎ নদীকে যেখানে তার প্রশস্ততা কমিয়ে এনে, অর্থাৎ তিস্তা সংকোচন নীতি অবলম্বনে একটি অপরিণামদর্শী প্রকল্প প্রণয়নের তোড়জোড় শুরু হয়েছে। আমরা অবশ্যই চাইবো না আমাদের নদীমাতৃক বাংলাদেশের কোন নদী তার অবস্থানচ্যুত হোক। আমরা অবশ্যই চাইবো নদীগুলো তার সাবেক অবস্থা ফিরে পাক। যাই হোক, প্রতি বছর বন্যা কবলিত উত্তরবঙ্গে জনগণের জন্য সরকার দীর্ঘস্থায়ী প্রকল্প প্রণয়ন করুক, উন্নয়ন সংস্থাগুলো বানবাসী মানুষের পাশে দাঁড়াক। একই সঙ্গে সব ধরনের অপরিণামদর্শী প্রকল্পের বিরুদ্ধে সাধারণ জনগণ অত্যন্ত সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলুক, সেটাই প্রত্যাশা। আপনাদের সবাইকে ধন্যবাদ। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি।